ডাক্তার মরিস বুকাইলি বিস্মিত হয়ে তাকিয়ে আছেন ফেরাউনের মমি করা লাশের দিকে। রাত গভীর হয়েছে, কিন্তু তিনি হিসেব মেলাতে পারছেন না। এ কি করে সম্ভব? কি এমন রহস্য লুকিয়ে থাকতে পারে এর পিছনে? শত শত বছর ধরে মেডিকেল সায়েন্সকে এক প্রকার বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি লাশ কিভাবে টিকে থাকলো? লাশের দেহে পাওয়া গেছে লবণ, যা প্রমাণ করে এটিকে সমুদ্র থেকে তোলা হয়েছে। কিন্তু ব্যাকটেরিয়ার আক্রমণ কেন কার্যকর হলো না লাশের শরীরে? বলছি প্যারিসের ল্যাবরেটরির কোনো এক মধ্যরাতের দৃশ্যপট নিয়ে। এই দৃশ্যপটটি যে সময় সংঘটিত হচ্ছিল, সে সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঁসোয়া মিত্রা। তিনি মিশর সরকারের কাছে অনুরোধ করেছিলেন তার দেশ ফেরাউনের মমিকে ফ্রান্সে নিতে চায়। উদ্দেশ্য মমিটি নিজেদের আয়ত্তের ভিতরে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রত্নতাত্ত্বিক গবেষণা করা। সে সময়কার মিশর সরকার ফ্রান্সের এই অনুরোধ বিবেচনা করে সায় দিল তাতে। মিশরের রাজধানী কায়রো থেকে ফেরাউনের মমি নিয়ে আকাশে উড়া বিমানটির গন্তব্য প্যারিস। বিমান যথারীতি পৌঁছে গেল প্যারিস এয়ারপোর্টে। ফেরাউনের মমি করা লাশ বিমান থেকে অবতরণ করল অনেকটা রাষ্ট্রীয় মর্যাদায়। এককালের দৌর্দান্ত প্রতাপশালী মিশর শাসক বলে কথা। মমিকে স্বাগত জানাতে বিমানবন্দরে স্বয়ং উপস্থিত হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট, সাথে উজির নাজির আমন্তবর্গ। বিমানের সিঁড়ি দিয়ে ফেরাউনের মমি নামানো হচ্ছে। সবার মধ্যেই টান টান উত্তেজনা। সামনে লাইন ধরে দাঁড়িয়ে আছেন প্রেসিডেন্ট, মন্ত্রীবর্গ এবং ফ্রান্সের সিনিয়র অফিসারগণ। কুর্নিশ করে ফেরাউনকে স্বাগত জানালেন তারা। জমকালো প্যারেডের মাধ্যমে রাজকীয়ভাবে বরণ করে নেওয়া হলো এককালের মিশর অধিপতি ফেরাউনের মমি করা লাশকে। আনুষ্ঠানিকতা শেষে ফ্রান্সের প্রত্নতাত্ত্বিক কেন্দ্রের একটা বিশেষ ওয়ার্ডে নিয়ে যাওয়া হলো মমি, যেখানে অপেক্ষমান ফ্রান্সের সবচেয়ে বড় সার্জনগণ। তারা ফেরাউনের মমির ময়না তদন্ত করে সেটা নিয়ে স্টাডি করবেন। এই মমির টিকে থাকার পেছনে গোপনীয়তা আবিষ্কার করাই তাদের লক্ষ্য। উদ্ঘাটন করবেন এর হাজার হাজার বছর ধরে অবিকল টিকে থাকার গভীর এবং জটিল রহস্য। এই গবেষক দলের প্রধান ডাক্তার মরিস বুকাইলি। গবেষক দলের মধ্যে যারা থেরাপিস্ট ছিলেন, তারা চাচ্ছিলেন ক্ষত অংশগুলো ঠিক করে মমিটিকে পুনর্গঠন করবেন। কিন্তু ডাক্তার মরিস বুকাইলির দৃষ্টি ছিল ভিন্ন দিকে। তিনি প্রথমে ফেরাউনের মৃত্যু রহস্য উদ্ঘাটন করতে চাচ্ছিলেন। এ নিয়েই ভাবতে শুরু করলেন তিনি। অবশেষে দীর্ঘ গবেষণার এক পর্যায়ে মৃত্যু রহস্য স্পষ্ট হয়ে উঠল তার কাছে। পানিতে ডুবে যে ফেরাউনের মৃত্যু হয়েছে এ বিষয়ে তিনি নিশ্চিত হলেন। কিন্তু লাশটি টিকে থাকলো কিভাবে? সেই রহস্যের কোনো কুল কিনারা করতে পারলেন না। ব্যাকটেরিয়া এখানে অকার্যকর কেন? অতঃপর ডাক্তার মরিস বুকাইলি রিপোর্ট তৈরি করলেন এবং বললেন, এটি এক নতুন আবিষ্কার যা আধুনিক বিজ্ঞানের উন্নতির জন্য সহায়ক হতে পারে। এর মধ্যে তার এক কলিগ জানালেন ফেরাউনের ডুবে যাওয়া এবং তার লাশ সংস্করণের ব্যাপারে মুসলিমদের ধর্মীয় পুস্তক আল কুরআনে বলা হয়েছে। কথাটা বিস্মিত করল ডক্টর মরিস বুকাইলিকে। তিনি পাল্টা প্রশ্ন করলেন, এটা কিভাবে সম্ভব? এই মমি পাওয়া গেছে সবেমাত্র সেদিন 1881 সাল, আর কুরআন অবতীর্ণ হয়েছে আজ থেকে 1400 বছর আগে। আরবের লোকজন প্রাচীন মিশরীয়দের মমি করার পদ্ধতি জানতই না। আমরাই তো এটা জানলাম মাত্র কয়েক দশক আগে। ডক্টর মরিস বুকাইলি সেই রাতে ফেরাউনের লাশের দিকে এক দৃষ্টিতে দীর্ঘ সময় বসে রইলেন। গভীরভাবে ভাবতে লাগলেন তার কলিগের কথাটি। বাড়তে থাকলেও তার কৌতূহল। এ বিষয়ে অন্যান্য ধর্মগ্রন্থে বর্ণিত তথ্যগুলোর খোঁজ নিতে লাগলেন। তিনি দেখলেন বাইবেল ফেরাউন কর্তৃক মুসা আলাইহিসসালামের পিছু নেয়ার কথা বলা হলেও শেষমেশ ফেরাউনের লাশের কি হয়েছিল সে সম্পর্কে কিছুই বলা নেই। তিনি ভেবে পেলেন না আরবের মরুভূমির এক নিরক্ষর মানুষের আজ থেকে 1400 বছর আগে এমন একটি তথ্য তাহলে কি করে জানবার কথা? এ তো অবিশ্বাস্য। নাছোড়বান্দা ডক্টর মরিস বুকাইলি। তিনি মরিয়া হয়ে উঠলেন প্রশ্নগুলোর উত্তর জানবার জন্য।
তিনি এও বুঝতে পারলেন এসব প্রশ্নের উত্তর হুবহু পেতে হলে তাকে ধর্মীয় গ্রন্থগুলো অধ্যয়ন করতে হবে। সেগুলিতে উপস্থাপিত তথ্যগুলো যাচাই বাছাই করে দেখতে হবে তাকে। সে রাতে নির্ঘুম রাত কাটালেন তিনি। এরপর তাওরাত সংগ্রহ করলেন। দেখলেন তাওরাতে রয়েছে পানি এলো এবং ফেরাউনের সৈন্য ও তাদের যানবাহনগুলোকে ঢেকে দিল। যারা সমুদ্রে ঢুকলো তাদের কেউই বাঁচতে পারল না। কিন্তু ফেরাউনের লাশ সংস্করণের ব্যাপারে কিছুই বলা নেই তাওরাতে। তাহলে ইসলামের নবী মোহাম্মদ এই তথ্য কি করে জানলেন? এ পর্যায়ে ডক্টর মরিস বুকাইলি কোনো একটি মুসলিম দেশে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। উদ্দেশ্য সেখানকার প্রখ্যাত অটোপসি বিশেষজ্ঞ মুসলিম ডাক্তারের সাক্ষাৎকার নেয়া। পরিকল্পনা অনুযায়ী মুসলিম ডাক্তারের সাথে সাক্ষাৎ করে তাকে তার সমগ্র গবেষণার ফলাফল অবহিত করলেন এবং এ বিষয়ে কুরআনে কোনো বক্তব্য সত্যি রয়েছে কিনা তিনি জানতে চাইলেন। তখন মুসলিম বিশেষজ্ঞ ডাক্তার পবিত্র কুরআন খুললেন এবং সংশ্লিষ্ট আয়াতটি ডক্টর মরিস বুকাইলিকে পড়ে শোনালেন। আয়াতটি হলো, সুতরাং আজ আমি তোমার দেহটি সংরক্ষণ করব, যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো। আর নিশ্চয় অনেক মানুষ আমার নিদর্শন সমূহের ব্যাপারে গাফেল রয়েছে। সূরা ইউনূস আয়াত ৯২। প্রিয় বন্ধুরা, কুরআনের এই আয়াতটি শোনার পর সত্যি সত্যি হতভম্ব হয়ে পড়লেন ডাক্তার মরিস বুকাইলি। সেই মুহূর্তে তার মনে হলো এই গ্রন্থটি মানুষের রচিত হওয়া কোনোভাবেই বাস্তবসম্মত নয়। আরবের মরুভূমিতে দাঁড়িয়ে শত শত বছর আগে মিশরে ঘটে যাওয়া একটি ঘটনার এমন বিবরণ দেওয়া একজন নিরক্ষর মানুষের পক্ষে রীতিমতো অসম্ভব। কুরআনের এই অভিনব সত্য দর্শনে সেই মুহূর্তে তিনি জোর গলায় চিৎকার দিয়ে ঘোষণা দিলেন, আমি ইসলামে বিশ্বাস করি, আমি এই কুরআনে বিশ্বাস করি। এ ঘটনার পর ফ্রান্সে ফিরে গেলেন ডক্টর মরিস বুকাইলি। কিন্তু তখন তিনি সম্পূর্ণ ভিন্ন এক মানুষ, বিশ্বাসের হিরণ্ময় জ্যোতিতে উদ্ভাসিত। পরবর্তী 10 বছর পেশাগত ডাক্তারি প্র্যাকটিস বন্ধ রাখলেন এবং গভীর সাধনার মধ্য দিয়ে শিখে ফেললেন আরবি ভাষা। এরপর সমগ্র কুরআন আদ্যোপান্ত গবেষণা করলেন তিনি। সব কিছুই বিস্মিত করছিল তাকে। সেই অভিজ্ঞতাকে ব্যবহার করে লিখে ফেললেন পৃথিবী বিখ্যাত বই বাইবেল, কোরআন অ্যান্ড সায়েন্স। এই বই পৃথিবীতে অন্তত 50টি ভাষায় অনুদিত হয়েছে। বইটির একটি উক্তি হলো, দ্য কুরআন ডাজন্ট contain a single statement that is assembled from a modern scientific point of view। অর্থাৎ কুরআনে এমন একটি তথ্য নেই যা আধুনিক বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক।